দেখো, গত ক্লাসে আমরা সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা পড়ব হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। বিক্রিয়াগুলো প্রায় একই রকমই হবে, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডও একটা আম্লিক পদার্থ। তাহলে সালফিউরিক অ্যাসিডের যে ধরনের বিক্রিয়া আমরা পেয়েছিলাম, অর্থাৎ ক্ষারের সঙ্গে বিক্রিয়া, কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া, একই জাতীয় বিক্রিয়া আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও পাব। তাহলে প্রথমে আমরা বলছি ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তাহলে আমরা ক্ষার হিসেবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এবং জল, NaCl প্লাস 2H2O। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং জল। একই রকম ভাবে এখানে 2 বসানো দরকার, এমনি হচ্ছে NaCl প্লাস H2। একই রকম KOH পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি HCl এর বিক্রিয়া করি, তাহলে তৈরি হবে কি KCl প্লাস H2। বা ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন, তার সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল। তাহলে এইখানটা একটা 2 বসিয়ে ব্যালেন্স করব। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যে কোনো ক্ষারের বিক্রিয়া করলে ধাতব ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা লিখছি ক্ষার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান হচ্ছে ধাতব ক্লোরাইড প্লাস জল। নেক্সট দেখো, আমরা আলোচনা করব ধাতব কার্বনেট ও বাইকার্বনেট এর সঙ্গে বিক্রিয়া। ধাতব কার্বনেট যেমন ধরো আমি নিলাম Na2CO3 সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস জল। তাহলে এখানে একটু ব্যালেন্স করে নাও, দুটো Na আছে, তাহলে এখানে 2 বসিয়ে দাও, 2NaCl প্লাস CO2 প্লাস H2। একই রকম ভাবে যদি তুমি কোনো বাইকার্বনেট নাও, যেমন NaHCO3, তার সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে কি তৈরি হবে NaCl প্লাস CO2 প্লাস H2O। দেখো এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স হয়ে আছে। তাহলে আমরা এখানে কি শিখছি, ধাতব কার্বনেট অথবা বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান হচ্ছে ধাতব ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। তাহলে আমরা এখানে শিখলাম ধাতব কার্বনেট অথবা বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান হচ্ছে ধাতব ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। তাহলে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালেই আমরা পাবো ধাতব ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং জল।
এবার দেখো চলে আসছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর মধ্যে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, এই যে ধাতুগুলো আছে যেগুলো সক্রিয় ধাতু, ইলেকট্রোপজিটিভ ধাতু, এগুলোর সঙ্গে দেখা যায় সাধারণ উষ্ণতায় যদি আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে দেখব ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা কি বলছি, ধরো আমি নিলাম জিঙ্ক প্লাস লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাধারণ উষ্ণতা মানে ঘরের টেম্পারেচার, তাহলে তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে Zn প্লাস 2HCl সমান হচ্ছে ZnCl2 প্লাস H2। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই সাধারণ উষ্ণতায় তাহলে পাবো কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম মাথায় রাখবে, এগুলো হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ ধাতু, তাদের সক্রিয়তা বেশি। তাহলে মাথায় রাখবে জিঙ্ক ম্যাগনেসিয়াম অধিক সক্রিয় বা তড়িৎ ধনাত্মক। যেহেতু এরা তড়িৎ ধনাত্মক, অধিক সক্রিয়, তার জন্য এরা কিন্তু সাধারণ উষ্ণতাতেই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে সক্ষম হচ্ছে। কিন্তু যদি আমি তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতু, কম ইলেকট্রোপজিটিভ ধাতু, যেমন ধরো কপার, সিলভার, গোল্ড, এই সমস্ত ধাতুগুলোর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু সাধারণত বিক্রিয়া ঘটবে না। তখন আমাদের কি করতে হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অক্সিজেন চালনা করতে হয় এবং এটাকে ফোটাতে হয়, বয়েল করতে হবে। তখন আমরা দেখব যে কপার বা সিলভারের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে ক্লোরাইড লবণ এবং তোমার জলে পরিণত হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে না। তাহলে কি বলছি কথাটা, যে কম তড়িৎ ধনাত্মক ধাতু যেমন কপার, সিলভার এর সঙ্গে সাধারণ উষ্ণতায় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে না। তাহলে কার সঙ্গে বিক্রিয়া ঘটে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি আমি অক্সিজেন চালনা করি এবং মিশ্রণটাকে ফোটাই তখন বিক্রিয়া ঘটতে দেখা যায়। তাহলে কি বলবো, কপার বা সিলভারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে অক্সিজেন পাঠিয়ে মিশ্রণটি ফোটানো হলে বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে কিরকম ভাবে বিক্রিয়া হবে দেখো, Cu প্লাস HCl প্লাস O2 দিয়ে তৈরি হবে CuCl2 প্লাস H2O। Cu প্লাস HCl প্লাস O2, সেখান থেকে হচ্ছে CuCl2 প্লাস H2O। যেমন ধরো আমি এখানটা তাহলে বিক্রিয়া ব্যালেন্সটা করে নিই, তাহলে এখানে 2 বসালাম, তাহলে Cl2 হলো, হাইড্রোজেন মিলে গেল কিন্তু অক্সিজেন তো মিলছে না, তাহলে অক্সিজেন দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে একটা হাফ বসিয়ে দিলাম, তাহলে অক্সিজেন মিলে গেল। কিন্তু আমরা যে ব্যালেন্স করি তাতে তো হাফ দিয়ে করা হয় না, তাহলে এবার কি করবো, গোটা ইকুয়েশনটাকে তুমি
একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে 2Cu প্লাস 4HCl প্লাস O2, সেখান থেকে হচ্ছে CuCl2 প্লাস 2H2O। তাহলে এরকম আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে ধাতব কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে ফোটাতে হবে অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে। তখন আমরা দেখব ধাতব কপার বিক্রিয়া করবে ধীরে ধীরে, দিয়ে ধাতব কপার থেকে কিউপ্রিক ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। নেক্সট দেখো আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্তকরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি চিনব কি করে, একটা অ্যাসিড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড চিনব কি করে? খুব গুরুত্বপূর্ণ একটা রিয়েজেন্ট আছে, খুব সেন্সিটিভ রিয়েজেন্ট, সেটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। তা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া হয়, চালনা করা হয়, তাহলে দেখা যায় যে সিলভার নাইট্রেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। আর সেই উৎপন্ন অধক্ষেপটা যদি আমি অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ চালনা করি, তাহলে অধক্ষেপটা পুনরায় দ্রবীভূত হয়ে যায়। তখন আমরা বুঝব যে ওই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দ্রবীভূত হয়ে যাওয়া বিষয়টা তোমাদের অনেক বইয়ে লেখা নাই, কিন্তু এটা লিখতে হবে, কারণ এটা শনাক্তকরণের গুরুত্বপূর্ণ ধাপ। কারণ অন্যান্য অনেক যৌগ আছে যারা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতনই সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে, সাদা অধক্ষেপই দেয়, তাহলে সেক্ষেত্রে সেই অধক্ষেপগুলো কিন্তু অ্যামোনিয়াতে দ্রবীভূত হয় না। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অধক্ষেপ আসে, সেই অধক্ষেপটা তোমার অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়। তার জন্য মাথায় রাখবে যে আমাদেরকে এই অ্যামোনিয়া দ্রবণ চালনা করা হচ্ছে এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে কি বলছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিলভার নাইট্রেট চালনা করলে সিলভার ক্লোরাইড এর অধক্ষেপ উৎপন্ন হয়, সাদা অধক্ষেপ, যা অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়। তাহলে বিক্রিয়াটা কিরকম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি AgNO3 দিই, তাহলে তৈরি হবে AgCl প্লাস HNO3, AgCl প্লাস HNO3। পরবর্তীতে এই AgCl তার সঙ্গে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, তখন দেখা যাবে অ্যামোনিয়ার সঙ্গে এর বিক্রিয়ায় অধক্ষেপ দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে AgCl প্লাস NH3 এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়, AgNH3(2)Cl। এখানে একটা 2 বসিয়ে দিলাম। তাহলে এই যে যৌগটা তৈরি হলো, এইটা মাথায় রাখবে জলে দ্রাব্য একটা যৌগ, যে কারণে আমরা দেখতে পাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে যে AgCl আসছে, সেই AgClটা আবার অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষায় খুব আসে। এবং এই বিক্রিয়াটা এতটাই সেন্সিটিভ যে তুমি জলের মধ্যে, আমাদের যে টিউবওয়েল বা আমরা যে পাম্প দিয়ে যে জল তুলছি, সেই জলে ক্লোরিন আছে কিনা এভাবে আমরা শনাক্ত করে নিতে পারি। যদি ক্লোরিন থাকে, সেই জলকে একটা পাত্রে নিয়ে, টেস্ট টিউবে নিয়ে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ দিলেই দেখবে সাদা সাদা দইয়ের মতন থকথকে অধক্ষেপ
তৈরি হয়। এবং বাস্তব ক্ষেত্রে আমাদের জলের মধ্যে ক্লোরিন থাকে, তার জন্য ট্যাপ ওয়াটারে সিলভার নাইট্রেট দিলেই সাদা অধক্ষেপ তৈরি হবে। এবার আমরা আসব নাইট্রিক অ্যাসিড এর রাসায়নিক ধর্ম। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। নাইট্রিক অ্যাসিড এর ক্ষেত্রে একই রকমের রাসায়নিক ধর্ম আমরা দেখতে পাবো, অর্থাৎ ক্ষারের সঙ্গে বিক্রিয়া, কার্বনেট বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া। তাহলে আমরা আসছি প্রথমেই ক্ষারের সঙ্গে বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? ক্ষার প্লাস নাইট্রিক অ্যাসিড তৈরি হবে ধাতব নাইট্রেট লবণ। ধাতব নাইট্রেট লবণ প্লাস জল। যেমন ধরো NaOH প্লাস HNO3, তাহলে তৈরি হবে NaNO3 প্লাস H2O। NaNO3 প্লাস H2O। বা ধরো তুমি নিলে KOH প্লাস HNO3 সমান হবে KNO3 প্লাস H2O। বা ধরো CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HNO3, তাহলে তৈরি হবে CaNO3(2) প্লাস H2। তাহলে ধাতব নাইট্রেট লবণ এবং জল উৎপন্ন হচ্ছে আমরা দেখছি যে কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়। একই রকম ভাবে আমরা যদি কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া ঘটায়, তাহলে তৈরি হবে কার্বনেট অথবা বাইকার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড, তৈরি হবে ধাতব নাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। যেমন দেখো Na2CO3 প্লাস HNO3 তৈরি হবে NaNO3 প্লাস CO2 প্লাস H2O। তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও, দেখো ব্যালেন্সটা হয়ে গিয়েছে। তাহলে NaNO3 প্লাস 2HNO3 তৈরি হয়ে গেল 2NaNO3 প্লাস CO2 প্লাস H2। একই রকম ভাবে NaHCO3 প্লাস HNO3 সমান হচ্ছে NaNO3 প্লাস CO2 প্লাস H2। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখছি। সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। একই রকম সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ধাতব নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। এবার আমরা চলে আসব ধাতুর সঙ্গে বিক্রিয়া।
ধাতুর সঙ্গে বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। অন্যগুলোই তোমরা দেখেছো সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে ধাতুর সঙ্গে বিক্রিয়া কিন্তু খুব বেশি ধরনের ছিল না, একটা কন্ডিশনেই ছিল, সেটা ছিল কি লঘু অ্যাসিড এবং সাধারণ উষ্ণতা। তো এখন এই নাইট্রিক অ্যাসিডের কিন্তু বিভিন্ন রকমের কন্ডিশনে ধাতুর সঙ্গে বিক্রিয়া হয়। যেমন ধরো আমি সেটাকে উষ্ণ গাঢ় অবস্থায় রাখতে পারি, নাতি উষ্ণ এবং নাতি গাঢ় মানে ঠান্ডা, খুব ঠান্ডাও নয় আবার খুব গাঢ়ত্ব বেশি আছে এরকমও নয়। আরেকটা হয় ধাতুর সঙ্গে আমি শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে পারি। তা তিনটে ক্ষেত্রে তিন ধরনের ফলাফল আমরা দেখতে পাই। সেই ফলাফলগুলো আমরা লিখে নিই আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধাতু প্লাস উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড, তাহলে তৈরি হবে ধাতব নাইট্রেট প্লাস NO2 প্লাস জল। তাহলে উষ্ণ গাঢ় যে কোনো কন্ডিশনে যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সব ক্ষেত্রেই তৈরি হবে ধাতব নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এবং জল। যেমন ধরো আমি যদি কপার নিই Cu প্লাস HNO3, ব্র্যাকেটে লিখে দিলাম উষ্ণ ও গাঢ়, তাহলে তৈরি হবে কি CuNO3(2) প্লাস NO2 প্লাস H2O। ব্যালেন্সের সংখ্যাগুলো সরাসরি একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো মনে রাখতে পারলে তোমাদের পরীক্ষায় খুব সুবিধা হবে। তাহলে এখানে একটা দেখো ব্যালেন্স করার জন্য 4 বসিয়ে দিলাম, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও, তাহলে দুটো, এখানে একটা 2 বসিয়ে দাও। তাহলে কপারের সঙ্গে যেমন হয় তুমি সেম জিঙ্কের সঙ্গেও বিক্রিয়া দেখতে পাবে একই রকম। তাহলে তৈরি হবে ZnNO3(2) প্লাস 2NO2 প্লাস 2H2O। তুমি যদি ম্যাগনেসিয়াম ধাতু নাও তাহলেও একই বিক্রিয়া হবে, তাহলে উষ্ণ গাঢ় যে কোনো ধাতু তোমাদের তিনটেই সিলেবাসে আছে, কপার, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। তাহলে সবার সঙ্গেই একই কম্পাউন্ড, একই কমপ্লেক্স তৈরি হচ্ছে, একই ব্যালেন্স থাকছে। তাহলে বোঝার সুবিধা, তোমাদের মনে রাখার সুবিধা, দেখো একটা মনে রাখলেই সবগুলো চলে যাচ্ছে। নেক্সট আমরা আসবো ধাতু প্লাস নাতি উষ্ণ ও নাতি গাঢ়, মানে খুব গরমও নয় আবার খুব গাঢ়ত্ব আছে এরকমও নয়, এটাকে বলা হয় 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তাহলে তৈরি হবে ধাতব নাইট্রেট প্লাস NO প্লাস H2O। তাহলে এখানে তোমার তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড, আগেরটাই তৈরি হয়েছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, আর এখানে তৈরি হবে নাইট্রিক অক্সাইড। তাহলে একই বিক্রিয়া আমরা দেখব কপার, জিঙ্ক এবং তোমার ম্যাগনেসিয়ামের সঙ্গে। তাহলে দেখো Cu প্লাস HNO3, তাহলে তৈরি হবে কি CuNO3(2) প্লাস NO প্লাস H2O। বিক্রিয়াটা ব্যালেন্স করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে করা যায়, এগুলো একটু মুখস্থ রেখে দিবে। 3 বসাও, এখানে 8 বসাও, এখানে 3 বসাও,
আর এখানে একটা 2 বসাও, আর এখানে 8টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 4 বসে গেল। তাহলে 3Cu প্লাস 8HNO3 থেকে হচ্ছে 3CuNO3 2 প্লাস 2NO প্লাস 4H2। তাহলে সিমিলার রিঅ্যাকশন আমরা দেখব কি জিঙ্কের ক্ষেত্রে। সেম রিঅ্যাকশন আমরা দেখব ম্যাগনেসিয়ামের সঙ্গে। তাহলে দেখো কত সিম্পল, আমরা একটা মনে রাখলেই বাকি ধাতুগুলোর মনে থেকে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আছে, কারণ এগুলো সরাসরি তোমাকে মুখস্থ করতে হচ্ছে, তার জন্য একটু প্র্যাকটিস করে করে মনে রাখবে, তাহলে দেখবে খুব সহজেই তোমাদের মনে থাকবে। এবং এগুলো পরীক্ষায় কি ঘটে সমীকরণ সহ লেখো এরকম বলে একখানা প্রশ্ন বা দুখানা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রায় বছরই প্রায় পরীক্ষাতেই থাকে। তার জন্য বলছি এগুলো কি ঘটে সমীকরণ সহ লেখো, এই হিসাবে আসতে পারে। এবার দেখো আর একটা কন্ডিশন, ধাতু প্লাস লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিড, লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিড তার সঙ্গে যদি আমরা বিক্রিয়া ঘটাই, বিক্রিয়ায় তৈরি হয় ধাতব নাইট্রেট প্লাস N2O অথবা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। এটাও হয় N2O হতে পারে বা অ্যামোনিয়াম নাইট্রেটও হতে পারে, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম। এটা কিন্তু এই একটা রিঅ্যাকশন যেটা অন্য ধাতুগুলোর ক্ষেত্রে থেকে আলাদা হবে। তাহলে N2O প্লাস তৈরি হবে H2O। এটা কিন্তু ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে ধাতু ভেদে তোমার পরিবর্তন হয়। যেমন দেখো আমরা যদি কপার নিই Cu প্লাস HNO3, তাহলে তৈরি হবে CuNO3 2 প্লাস N2O প্লাস H2O। বিক্রিয়া ব্যালেন্স করে নিতে হবে, সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবে। এখানে একটা 4 বসাতে হয়, এখানে বোধহয় 10 বসাতে হবে। তাহলে এখানে 4 বসে গেল, তাহলে 4 2 8 আর 2 10টা নাইট্রোজেন হয়ে গেল। এখানে একটা 5 বসে গেল, দেখো মিলে গিয়েছে 4Cu প্লাস 10HNO3 4CuNO3 2 প্লাস N2O প্লাস 5H2O। এই একই বিক্রিয়া যদি তুমি জিঙ্কের সঙ্গে ঘটাও তখন আর N2O তৈরি হয় না, তখন তৈরি হয়ে যায় অ্যামোনিয়াম নাইট্রেট। এই জায়গাটা শুধুমাত্র শেষ যেটা লঘু শীতল, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি জিঙ্কের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে ZnNO3 2 প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস জল তৈরি হয়। তাহলে এখানে ব্যালেন্স করে নাও, 4 বসাও, এখানে একটা 10 বসাও, তাহলে এখানে একটা 4 বসলো, 8 হলো, নাইট্রোজেন মিলে গেল, আর এখানে একটা 5H2 বসে। বুঝতে পারলে? আবার দেখো আমি যদি ম্যাগনেসিয়াম নিই তখন দেখা যায় যে এই শীতল লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা কি লিখছি? Mg প্লাস 2HNO3
সেখান থেকে MgNO3(2) প্লাস H2। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় শীতল লঘু বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই জায়গাগুলোয় বিক্রিয়া একটু সংখ্যায় বেশি আছে, খুব গুরুত্বপূর্ণ তা আমি বলবো না, পরীক্ষা পারপাসের জন্য কখনো কখনো একটা প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসেই না। আর মাথায় রাখবে শনাক্তকরণ বিক্রিয়াগুলো এখান থেকে কিন্তু খুব ভাইটাল, শনাক্তকরণ বিক্রিয়া ভালো করে পড়বে। ওই শনাক্তকরণ রিয়াকশনই বেশি আসে। আগের দিন আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম, একটু আগে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বললাম। এবার আমরা আলোচনা করব নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে শনাক্ত করা হয়। তবে ভালো নম্বর তুলতে গেলে সব বিক্রিয়ায় মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো শর্ট কোশ্চেনে অনেক সময় MCQ দিয়ে দিতে পারে যে এর সঙ্গে বিক্রিয়ায় তৈরি হয়। ধরো বলে দিল জিঙ্কের সঙ্গে উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়, দিয়ে তোমাকে অপশানে দিয়ে দিল NO2 NO N2O NH4NO3। তাহলে সেই জাতীয় প্রশ্নগুলো MCQ প্রশ্নে থাকতে পারে তোমার এই জাতীয় রিয়াকশান। তা রিয়াকশান আমাকে পড়তেই হবে, ভালো রেজাল্ট করতে গেলে সবই পড়তে হবে। আর না হলে তুমি যদি গ্যাপ দিয়ে চলে যাও তাহলে কিছু কিছু নম্বরে গ্যাপ হয়ে যাবে, এ হচ্ছে ব্যাপার। তা যাই হোক, আমরা এবার আলোচনা করব নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণ, নাইট্রিক অ্যাসিডকে চিনব কি করে? দেখো, আমরা যে উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া ঘটাচ্ছিলাম, এগুলোও কিন্তু নাইট্রিক অ্যাসিডের একটা শনাক্তকরণ বিক্রিয়া। কারণ এই যে NO2 গ্যাস উৎপন্ন হয়, এই NO2 গ্যাসগুলোর বর্ণ হয় তোমার বাদামি বর্ণ বা হলদে বর্ণের একটা গ্যাস তৈরি হয়। তা ওই বর্ণ থেকেও কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করি। কিন্তু আমরা শনাক্তকরণ বিক্রিয়া বলতে গেলে আমরা এখানে যে বিক্রিয়া করব সেটা হচ্ছে বলয় পরীক্ষা, রিং টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে তোমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবে সায়েন্স নিয়ে পড়লে। রিং টেস্ট খুব ভালো একটা পরীক্ষা, খুব ভালো অবজারভেশন আমরা এখান থেকে পাই। কি করা হয় না, তো তোমার একটা টেস্ট টিউব নিতে হবে, পরীক্ষা নল। এই টেস্ট টিউবের মধ্যে নাইট্রিক অ্যাসিড প্রথমে নিয়ে নাও, HNO3। এরপরে বাইরে থেকে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এর মধ্যে যোগ করে দেব। কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রথমে নাইট্রিক অ্যাসিড নিলাম আর তার মধ্যে এবার সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এখানে দিয়ে দিলাম। তাহলে এগুলো হয়ে গেল ফেরাস সালফেট। এবার এই টেস্ট টিউবটাকে এটা মেশানোর পরে এরকম একটু তেরচা করে ধরবে, কাট করে। তাহলে এখানে মিশ্রণটা আছে নাইট্রিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেটের মিশ্রণ আছে। এবার তুমি কি করবে, একটা ড্রপারে করে সালফিউরিক অ্যাসিড পূর্ণ একটা ড্রপার নিবে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে। এবার এই সালফিউরিক অ্যাসিডটাকে ড্রপ ওয়াইজ এই কাঁচ পাত্রে ঢালবে এবং সেটা দেখো গা বেয়ে বেয়ে, নট এরকম উপর দিয়ে ফেলে টপ টপ করে পড়তো সেটা নয়, গা বেয়ে বেয়ে। যখনই গা বেয়ে বেয়ে পড়বে, এবার এই যে মুহূর্তে অ্যাসিডটা এই নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের মিশ্রণের সংস্পর্শে আসবে, ঠিক সেই সংযোগস্থলে দেখা যায় এরকম একটা বলয়, বাদামি বর্ণের বলয় রিং তৈরি হয়েছে সংযোগস্থলে। তাহলে এই বলয়টা তৈরি হয় বলেই এটাকে আমরা বলছি কি বলয় পরীক্ষা বা রিং টেস্ট। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রথমে নিচ্ছি কি নাইট্রিক অ্যাসিড
তার মধ্যে আমরা নিয়ে নিলাম সদ্য প্রস্তুত ফেরাস সালফেট সলিউশনের মিশ্রণ, সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা গা বেয়ে বেয়ে খুবই আস্তে আস্তে নাইট্রিক অ্যাসিড টেস্ট টিউবে গা বেয়ে বেয়ে যদি ঢালি, তাহলে দেখব ওই অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ আর সালফুরিক অ্যাসিডের ঠিক সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় গঠিত হচ্ছে। তাই বলয় গঠিত হয়, সেই বলয়টাকেই আমরা তোমার আইডেন্টিফিকেশনের জন্য মানে ব্যবহার করছি। তাহলে এখানে কি বিক্রিয়া ঘটে লক্ষ্য করো। তাহলে বিক্রিয়া FeSO4 প্লাস HNO3 প্লাস H2SO4, তিনটাকে এটা একসঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে তৈরি হয়ে যাবে Fe2SO4 হোল 3 ফেরিক সালফেট প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস জল। FeSO4 প্লাস HNO3 প্লাস H2SO4 দিয়ে তৈরি হচ্ছে Fe2SO4 হোল 3 প্লাস NO প্লাস H2। একটু ব্যালেন্স করে নিই, এখানে একটা 6 বসাতে হয়, HNO3 এর আগে তুমি একটা 2 বসাও আর H2SO4 এর আগে একটা 3 বসাও। তাহলে এখানে তুমি বসাবে 3, নাইট্রিক অক্সাইড তাহলে নাইট্রোজেন দুটো আছে, তাহলে এখানে 2 বসাও, আর জল হাইড্রোজেন দেখো এখানে 6টা আর এখানে দুটো 8টা, তাহলে এখানে একটা 4 বসিয়ে দাও, 4H2। এবার এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হলো, এই নাইট্রিক অক্সাইডটা এই যে তোমার Fe2SO4 হোল 3 তৈরি হয়েছে, এই Fe2SO4 হোল 3টা জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা হাইড্রেটেড কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটাই আবার পরবর্তীতে বিক্রিয়া করছে। তাহলে দেখা যাচ্ছে কি যে জল আছে মাধ্যমে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে Fe2SO4 হোল 3, এখান থেকে তৈরি হয়ে যাবে FeH2O হোল 6SO4, এরকম একটা তোমার কমপ্লেক্স তৈরি হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়ায়, এইখান থেকে এটা তৈরি হচ্ছে। আর NO যেটা আছে সেই NOটা এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফেলছে FeH2O হোল 5NO SO4, FeH2O হোল 5NO SO4। এটাই হচ্ছে তোমার বাদামি বলয়। এই বাদামি বলয়টার নাম হচ্ছে নাইট্রোসো, এটাকে বলা হয় পেন্টা অ্যাকুও নাইট্রোসো ফেরাস সালফেট। এর নাম হচ্ছে পেন্টা অ্যাকুও নাইট্রোসো ফেরাস সালফেট। এইটারও সংকেত তোমাদের কিছু কিছু বই আলাদা আছে, সাঁতরার বই দেখবে একটু অন্যরকম দেওয়া আছে, কমপ্লেক্স ফরমেশন করে দেওয়া নাই। এইটা করবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটাই ঘটে পেন্টা অ্যাকুও নাইট্রোসো ফেরাস সালফেট। তার জন্য এখান থেকে পরীক্ষায় গোটা বিক্রিয়া হয়তো তোমাদের আসবে না, এরকম আমরা দেখি না এসেছে। পরীক্ষায় কি দেয় যে ধরো দিল বলয় পরীক্ষা কি, বা বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়টির সংকেত কি, কি উৎপন্ন বলয়টির রাসায়নিক নাম কি, এই জাতীয় কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে আসে। তো যাই হোক, আমরা কিন্তু লাস্ট কতদিনে বেশ কিছু রিয়াকশান পড়লাম, রিয়াকশানগুলো ভালো করে পড়বে। সামনে ক্লাসে আমরা একটু রিয়াকশান আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, তারপরে আর রিয়াকশান নাই, তারপরে আমরা সরাসরি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সহজ টপিক এই চ্যাপ্টারে আমাদের আছে, সেগুলো আলোচনা করব। খুব একটা বেশি দিন লাগবে না, আর 2টো ক্লাস আমার হলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।